আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি জৈব অণুর পার্ট 1 ক্লাসটা নিয়েছিলাম। তারপর আমি আজকে নিব হলো পার্ট 2। অধ্যায়টা একটা ভিডিওতে না করার কারণ হলো অনেক বড় হয়ে যাচ্ছে, প্রায় 2-2.5 ঘন্টা প্লাস। এত বড় ভিডিও দেখলে একটা স্টুডেন্ট এমনিতে ভয় পাবে। এই কারণেই মূলত এই একটা কারণেই আমি ক্লাসটাকে 2 ভাগে ভাগ করছি। প্রথম দিন আমি ক্লাস নিয়েছিলাম যে জৈব অণু কি, জৈব অণুর উদাহরণ দেখেছিলাম। তারপর আমরা দেখেছিলাম যে জৈব অণুগুলো কিভাবে তৈরি হয়। তারপর আমরা পড়েছিলাম যে কার্বোহাইড্রেট সম্পর্কে শুধু। তারপর আমরা দেখছিলাম যে কার্বোহাইড্রেটের কী কী প্রকারভেদ আছে, স্বাদের উপর ভিত্তি করে বা রাসায়নিক গঠন অনুযায়ী। হ্যাঁ, আমরা পড়েছিলাম। আজকে মূলত আমরা পড়ব যে নিউক্লিক অ্যাসিড কি, তারপর আমরা জানবো ডিএনএ কি, আরএনএ কি, প্রোটিন কি, অ্যামিনো অ্যাসিড কি, লিপিড কি। আজকের ক্লাসটাও ইনশাল্লাহ খুব সুন্দর হবে। তোমরা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিবা। আর কেউ যদি এটাই প্রথমে দেখো তাহলে আগে এর প্রথম যে অংশটা পার্ট 1 প্লে লিস্টে দেওয়া আছে, তোমরা দেখবা যে জৈব অণু নবম অধ্যায়, ওই প্লে লিস্টে গিয়ে আগে পার্ট 1টা দেখবা, তারপর তোমরা পার্ট 2টা দেখবা। তো প্রথমে আমরা আলোচনা করি যে নিউক্লিক অ্যাসিড বলতে আমরা কি বুঝি। নিউক্লিক অ্যাসিড, আচ্ছা নিউক্লিক অ্যাসিড জিনিসটা কি? অ্যাসিড মানে তো আমরা বুঝি, তাই তো। নিউক্লিক কেন? মনে রাখবা নিশ্চিত নিউক্লিয়াসের আশেপাশে কোথাও থেকে তৈরি বা উৎপত্তি হয়েছিল। মূলত প্রথমে আমি একটু সাল উল্লেখ করি। 1869 সালে একজন চিকিৎসক ছিলেন, সুইস চিকিৎসক প্লাস রসায়নবিদ। তিনি চিকিৎসকও ছিলেন প্লাস রসায়নবিদ ছিলেন। হ্যাঁ, রসায়নবিদ। এনার নাম ছিলেন মিশার। নাম কি ছিল? মিশার। তিনি ক্ষতস্থানের পুজের, ক্ষতস্থানে পুজ হয়, পুজ তো বোঝো, ক্ষতস্থানের পুজের শ্বেত কণিকা থেকে নতুন পদার্থ আবিষ্কার করেন এবং তিনি নাম দেন নিউক্লিন। তাহলে তিনি কি নাম দেন? নিউক্লিন। ঠান্ডা মাথায় মনে রাখো তাহলে কি নাম কি ছিলেন? নাম ছিলেন হলো মিশার। তাহলে কোথা থেকে? যে ক্ষতস্থানে পুজের শ্বেত রক্তকণিকা। কত সালে? 1859 সালে। তিনি মূলত একজন চিকিৎসক ছিলেন, রসায়নবিদ ছিল। এটা কিন্তু তোমাদের বইয়ে নেই, এটা একটু এক্সট্রা ইনফরমেশন, তোমরা একটু মনে রাখবা। তাহলে তিনি আবিষ্কার করেন নিউক্লিন। এরপরে প্রায় 20 বছর পর 1889 সালে বিজ্ঞানীর নাম ছিলেন অল্টম্যান। তিনি এই নিউক্লিনে অ্যাসিডের ধর্ম দেখেন। তিনি অ্যাসিডের ধর্ম দেখতে পান যে নিউক্লিনের মধ্যে অ্যাসিডের ধর্ম বিদ্যমান। তখন এটার নাম তিনি দেন হলো নিউক্লিক অ্যাসিড। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে, বলো তো বাবা নিউক্লিক অ্যাসিডের নাম নিউক্লিক অ্যাসিডকে দেয়, তাহলে নাম এটা দেন হলো যে বিজ্ঞানী অল্টম্যান। কেন দেন? কারণ এই যে নিউক্লিন নামে যে পদার্থটা ছিল, এই পদার্থের মধ্যে অ্যাসিডের ধর্ম দেখতে পান। তাহলে কেন নিউক্লিক অ্যাসিড নাম হলো? তার কারণ নিউক্লিয়াস থেকে আবিষ্কার করা হয়েছিল। কেন অ্যাসিড নাম হলো? কারণ এই পদার্থটার মধ্যে অ্যাসিডের ধর্ম বিদ্যমান, তাই। এখন যদি আমরা দেখি এই যে নিউক্লিক অ্যাসিড, হ্যাঁ, এই অ্যাসিড, এটার গঠনে মূলত কি কি থাকে মনে রাখবা। এটার গঠনে তিনটা জিনিস থাকে, 1 2 3টা জিনিস থাকে। প্রথম থাকে হলো ক্ষারক, নাইট্রোজেন মিশ্রিত ক্ষারক। 2 নম্বর থাকে হলো সুগার। 3 নম্বর থাকে হলো ফসফরিক অ্যাসিড। তোমাদের অনেকের প্রবলেম হতে পারে ফসফরিক অ্যাসিডের সংকেত কি? H3PO4।
তাহলে এই তিনটা উপাদান দ্বারা মূলত নিউক্লিক অ্যাসিডটা গঠিত হয়। আরেকটা তোমাদের কথা বলা দরকার, নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেন থাকে 15% এবং ফসফরাস থাকে হলো 10%। এটাও কিন্তু তোমাদের এক্সট্রা ইনফরমেশন। তাহলে তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে, বলো তো বাবা নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে, তাহলে 15%, ফসফরাস কত পার্সেন্ট থাকে, 10%। এখানে একটু ঝামেলা আছে, ক্ষারক, এই ক্ষারক আবার দুই প্রকার থাকে, একটা হলো ডিএনএর ক্ষারক আর একটা থাকে হলো আরএনএর ক্ষারক। সুগারও দুই প্রকার, একটা ডিএনএর সুগার 5 কাউন্ট বিশিষ্ট, আর একটা হলো আরএনএর সুগার। আমি এই জিনিসগুলো একটু পরে যখন আমরা ডিএনএ এবং আরএনএ নিয়ে কথা বলবো তখন কথা বলবো। শুধু মনে রাখো যে এটার গঠনে তিনটা অংশ থাকে, ক্ষারক, সুগার আর একটা কি ফসফরিক অ্যাসিড। ক্ষারক আবার দুই ধরনের, একটা ডিএনএ রিলেটেড ক্ষারক আর একটা আরএনএ রিলেটেড ক্ষারক। যখন ডিএনএ গঠন হবে তখন ডিএনএ রিলেটেড ক্ষারক, আর যখন আরএনএ গঠন হবে তখন আরএনএ রিলেটেড ক্ষারক। সুগারও সেম, ডিএনএ হলো ডিঅক্সিরাইবোজ সুগার, আরএনএ হলো রাইবোজ সুগার, আর ফসফরিক অ্যাসিডের কোনো চেঞ্জ নেই। আরেকটা জিনিস বলবো আমরা, এটা যদি আমরা প্রকারভেদ দেখি নিউক্লিক অ্যাসিডের, এই নিউক্লিক অ্যাসিড দু প্রকার, এক হলো ডিএনএ, দুই হলো আরএনএ। তাহলে তোমাদের যদি পরীক্ষায় কোশ্চেন আসে, বলো তো বাবা নিউক্লিক অ্যাসিড কত প্রকার, তাহলে এখানে কি আছে, দুই প্রকার, একটা ডিএনএ আর একটা কি আরএনএ। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতে পারে, এমসিকিউ তো আসবেই, যে নিউক্লিক অ্যাসিড কত ধরনের, তাহলে উত্তর হলো নিউক্লিক অ্যাসিড হলো দুই ধরনের। এখন আমরা দেখব যে ডিএনএটা দেখব, তারপর আমরা আরএনএ দেখব, তারপর প্রোটিন দেখব। চলো ডিএনএ। তাহলে ডিএনএ কি, ডিএনএ এর পূর্ণরূপ হলো ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড এটা হলো ডিএনএ এর পূর্ণরূপ। তাহলে তোমাদের পরীক্ষা যদি কোশ্চেন আসে, বলো তো বাবা ডিএনএ এর পূর্ণরূপ কি, তাহলে তোমাদের উত্তর হলো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এটা কিন্তু কোষের, হ্যাঁ, কোষের সর্বাপেক্ষা স্থায়ী উপাদান, এটা কিন্তু থাকবেই। এবং আরেকটা জিনিস, এটা গঠিত হয় কি দ্বারা, এর গঠনে তোমরা তিনটা জিনিস পাবা, তিন অংশ। এক নম্বর পাবা হলো ক্ষারক, দুই নম্বর পাবা হলো সুগার, তিন নম্বর পাবা হলো ফসফেট। তাহলে আমি বলি হলো NSP, নাইট্রোজেন বিশিষ্ট ক্ষারক, সুগার, ফসফেট, এই তিনটা একসাথে যুক্ত হয়, গঠন করে কি ডিএনএ। ক্ষারক কয়টা থাকে, ক্ষারক থাকে আবার চারটা। কি কি থাকে, অ্যাডেনিনকে আমরা এ দ্বারা প্রকাশ করি। দুই নম্বর থাকে গুয়ানিন, এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি। তিন নম্বরে আমরা বলতে পারি থাইমিন, এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। চার নম্বরকে আমরা বলতে পারি সাইটোসিন, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তাহলে এই হলো তোমার ক্ষারক। সুগারের নাম কি, সুগারের নাম হলো ডি অক্সি রাইবোস। গতদিন আমরা পড়েছিলাম, এটা সংকেত দেখছিলাম যে C5H10O4, ডি মানে হলো হ্রাস, অক্সি মানে অক্সিজেন হ্রাস। কত নম্বর কার্বনে থাকে না, 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন থাকে না, গতদিন আমরা পড়েছিলাম। আর ফসফেট তো ফসফেটই। তাহলে এই যে তিনটা, এই তিনটা যখন যুক্ত হয় তখন কি গঠন করে, তখন গঠন করে হলো ডিএনএ। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে, বলো তো বাবা ডিএনএ এটার পূর্ণরূপ কি, তাহলে ডিএনএ এর পূর্ণরূপ হলো এটা সর্বাপেক্ষা কোষের স্থায়ী উপাদান। এটা মূলত ডিএনএ মূলত থাকে কোথায়, মূলত অবস্থান করে কোথায়, অবস্থান করে নিউক্লিয়াসে। মনে থাকবে, অবস্থান করে নিউক্লিয়াসে। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে, বলো তো বাবা ডিএনএ মূলত অবস্থান করে কোথায়, তাহলে অবস্থান করে হলো নিউক্লিয়াসে। আরেকটা জিনিস, এই যে ডিএনএ এর গঠন,
এটা আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক 1953 সালে এবং 1963 সালে নোবেল পায়। তাহলে তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে এটা আবিষ্কার করে কে? বিজ্ঞানী ওয়াটসন এবং ক্রিক। কত সালে? 1953 সালে। এবং কত সালে নোবেল পায়? 1963। আমি যদি গঠনটা একটু হালকা একটু দেখাই, গঠনটা যদি হালকা একটু দেখি আমরা, ঠিক আছে, এটা একটা ধরো ডিএনএ এর গঠন। তাহলে ডিএনএ কি? আমি কিন্তু তোমাদের বইয়ে কিন্তু ডিএনএ এর গঠনটা দেওয়া নাই, এই জন্য আমি লিখে দিচ্ছি না, আমি একটু জাস্ট আলোচনা করতেছি জাস্ট। তাহলে আমরা এত বড় না আঁকে ছোট করে একটু আঁকাই, ছোট করে আঁকাই। শোনো, তাহলে এটা একটা ডিএনএ। দেখো দ্বিসূত্রক, যেটাকে আমরা বলছিলাম ডাবল সুতা। এই ডাবল সুতার বৈশিষ্ট্য আছে, একটা যদি 5 কার্বন হয় আর একটা 3 কার্বন, এবং 5-এর সাথে 5-এর যে অপোজিট মাথা সেটা হবে 3 কার্বন, আর 3-এর যে অপোজিট মাথা সেটা হবে 5 কার্বন। মানে মাথা, মানে এটা একটা সুতা, এই সুতার এক মুখে যদি হয় 5, অপর মুখে হবে 3, এই মুখে যদি হয় 3, অপর মুখে হবে 5। এই হলো ব্যাপার। তাহলে এটা হলো সুতা, ডাবল সুতা, হ্যাঁ, ডাবল হেলিক্স বলা হয়। এই যে এই জিনিসটা হলো একটা প্যাচ। তার আগে বলা দরকার, এই যে সুতাগুলো আছে না, সুতাগুলা, এই সুতাগুলা গঠিত হয় মূলত এই সুগার এবং মূলত এই ফসফেট দ্বারা। তাহলে সুতা গঠিত হয় কি দ্বারা? সুগার এবং ফসফেট দ্বারা। তাহলে এই যে সুতা গঠিত হয় ফসফেট দ্বারা, এবং মাঝের যে অংশগুলো, এই যে এটাগুলা, এই যে এখানে যে সিঁড়ি থাকে, এই যে এরকম সিঁড়ি থাকে 1 2 3 4 5 6 7 8 9 10টা সিঁড়ি থাকে। এই সিঁড়িগুলা গঠিত হয়, এই সিঁড়িগুলা গঠিত হয় এ টি এবং জি সি দ্বারা। তাহলে আমরা বললাম যে সুতা গঠন হয়, সুতা গঠন হয় হলো সুগার এবং ফসফেট দ্বারা, আর সিঁড়ি গঠন হয়, মাঝের সিঁড়ি গঠন হয় কি দ্বারা? ক্ষারক দ্বারা। এটা একটু মাথায় রাখবা। আরেকটা জিনিস এখানে বলি, এই যে একটা প্যাচ আছে না, এখান থেকে এখানে একটা প্যাচ, এই প্যাচের দৈর্ঘ্য কত জানো? 3.4 ন্যানোমিটার। এখান থেকে এখানকার দৈর্ঘ্য হলো 3.4 ন্যানোমিটার। তাহলে এখানে কটা ধাপ আছে? 10টা। তাহলে যে কোনো একটা ধাপ কত? এখান থেকে এখানকার ধাপ কত? তাহলে শুধু যদি এতটুকু ধাপ বলে, তাহলে 10 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা? 3.4 ন্যানোমিটার। তাহলে শুধু এতটুকুর দৈর্ঘ্য হলো, শুধু এতটুকুর দৈর্ঘ্য হলো 3. এটা, আর এই গোটালটার দৈর্ঘ্য হলো কত? যে 3.4 ন্যানোমিটার। এবং এদের মধ্যে যে ব্যাস, এটা হলো তোমার 2 ন্যানোমিটার। আরেকটা কথা বলা দরকার, এর ভর, হ্যাঁ, এর ভর 10⁶ থেকে 10⁹ এত। তাহলে আমরা এখান থেকে এক্সট্রা ইনফরমেশন ডিএনএ পেলাম, যে ডিএনএ হলো দ্বিসূত্রক। তারপর হলো ডিএনএর সুতাগুলো গঠিত হয়, এক মুখ যদি 5 থাকে, অপর মুখ থাকবে 3, মানে একদিকে যদি থাকে 5, অপর মুখ থাকবে 3, অথবা এই মুখ যদি থাকে 3, এই মুখ থাকবে হলো 5 কার্বনযুক্ত। সুতাগুলা গঠিত হয় কি দ্বারা? সুগার এবং ফসফেট দ্বারা। আর সিঁড়ি, মাঝের সিঁড়িগুলা গঠিত হয় ক্ষারক দ্বারা, অ্যাডেনিন অল টাইম থাইমিনের সাথে, আর গুয়ানিন অল টাইম সাইটোসিনের সাথে। তারপর আমরা আর কি বলেছি? আমরা বলেছি হলো এখান থেকে এখানে একটা প্যাচের দৈর্ঘ্য, গোটাল একটা প্যাচের দৈর্ঘ্য 3.4 ন্যানোমিটার, 3.4 ন্যানোমিটার। এবং যে কোনো একটা সিঁড়ির দৈর্ঘ্য, তাহলে 10টা সিঁড়ি আছে, তাহলে এই একটা সিঁড়ির দৈর্ঘ্য হলো 10 দ্বারা ভাগ করলে পাবো 0.34 ন্যানোমিটার। এবং এদের যে ব্যাস, এটা হলো 2 ন্যানোমিটার। তো এই টোটাল গেল হলো মোটামুটি ডিএনএ। এখন আমরা যদি ডিএনএর একটু কাজটা দেখি, যে ডিএনএ কি কি কাজ করে। দেখো তো ডিএনএ এর কাজ কি কি করে। ডিএনএ এর কাজ, এক নম্বর, জীবের সকল বৈশিষ্ট্যের ধারক ও নিয়ন্ত্রণ করে। তাহলে পরীক্ষা যদি করছি না, সে বলো তো বাবা, একটা জীবের সকল বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে? ডিএনএ। তাহলে পিতার এবং সন্তানের যে বৈশিষ্ট্যের মিল থাকে, বা মায়ের সাথে সন্তানের যে বৈশিষ্ট্যের মিল থাকে, এই মিলটা কিন্তু ডিএনএর মিল।
আর এটার জন্য তারা একই। 2 নম্বর আমরা বলি যে এটি এটি ক্রোমোসোমের গাঠনিক উপাদান। তাহলে ক্রোমোসোমের গাঠনিক উপাদান মনে রাখবা, ক্রোমোসোমের গাঠনিক উপাদান, ক্রোমোসোমের গাঠনিক উপাদান। 3 নম্বর আমরা যদি বলি কি বলতে পারি আমরা, যে তাহলে জীবের সকল বৈশিষ্ট্যের ধারক ক্রোমোসোম। বংশগতির আণবিক ভিত্তি, বংশগতির আণবিক ভিত্তি হিসাবে কাজ করে। চার নম্বর শারীরবৃত্তীয় ও জৈবিক কাজের নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রণ করে। 5 নম্বর প্রুফ রিডিং ক্ষমতা আছে। এখন প্রুফ রিডিং কি জানো, আমি দেখাচ্ছি প্রুফ রিডিং জিনিসটা কি। তাহলে প্রুফ রিডিং 6 নম্বর মিউটেশনের মাধ্যমে, মিউটেশন হলো জেনেটিক পরিবর্তন, মিউটেশনের মাধ্যমে বংশগতিতে সহযোগিতা করে বা প্রকরণ তৈরিতে সহযোগিতা করে, প্রকরণ সৃষ্টিতে সহযোগিতা, সৃষ্টিতে সহায়তা। মিউটেশন মানে জেনেটিক্যালি পরিবর্তন হওয়া। আচ্ছা, তোমরা এখানে এখন প্রুফ রিডিং কি সেই জিনিসটা একটু বুঝতে চাও। আচ্ছা, আমি একটু প্রুফ রিডিং একটু দেখাই। শোনো, এই যে সুতাটা আছে না ভাই, ধরো এটা একটা সুতা, আমরা জানি ডিএনএ সুতা কটা থাকে, 2টা। তাহলে এটা যদি একটা সুতা হয় তাহলে এখানে আরেকটা সুতা আছে, মনে রাখবা এই সুতা কিন্তু পরস্পর সম্পূরক। সম্পূরক মানে জিনিসটা, এটা যদি এ থাকে, ধরলাম এখানে এ আছে, এখানে জি আছে, এখানে টি আছে, এখানে সি এ, ধরলাম এখানে আছে টি। এই সুতাটা কি হবে, এ অল টাইম যুক্ত থাকবে 2টা বন্ধন দ্বারা টির সাথে। এই বন্ধনগুলোকে কিন্তু বলা হয় হাইড্রোজেন বন্ধন। এটা একটু মাথায় রাখবা, হাইড্রোজেন বন্ধন। তাহলে এই হাইড্রোজেন বন্ধন কি কটা থাকবে, এখানে 2টা। জি অল টাইম যুক্ত থাকবে, মানে গোয়ানিন অল টাইম যুক্ত থাকবে সাইটোসিনের সাথে, এখানে কয়টা বন্ধন আছে, 3টা। তাহলে টি অল টাইম যুক্ত থাকবে কার সাথে, এর সাথে, উল্টা দিছে। সি অল টাইম কার সাথে, জির সাথে। সি অল টাইম কার সাথে, জির সাথে। এ অল টাইম কার সাথে, টির সাথে। টি অল টাইম কার সাথে, এর সাথে, মানে এভাবে যুক্ত থাকবে। তাহলে এটা হলো স্বাভাবিক, কোনো ভুল নাই। যদি এখন এরকম করে ভুল হয়, ধরো আমি 2টা দেখাই জাস্ট, এর সাথে জি যুক্ত আছে, তাহলে এটা কিন্তু ভুল। তাহলে এরকম যদি ভুল হয়, সাথে সাথে কিন্তু ডিএনএ আবার নিজের ভুল বুঝতে পেরে আবার সংশোধন করে, তখন জিটাকে সরায়ে সেখানে টি যুক্ত করে। তাহলে এই যে নিজের ভুল শোধরানো, এই জিনিসটাকে বলছি আমরা প্রুফ রিডিং। যেহেতু ডিএনএ করে এই জন্য বলছি আমরা ডিএনএ প্রুফ রিডিং। তো আশা করছি যে ডিএনএ রিলেটেড তোমাদের কোনো কোশ্চেন নাই এবং ডিএনএ তোমরা সম্পূর্ণটা বুঝে গেছো। এখন আমরা আলোচনা করব আরএনএ। চলো আরএনএ দেখি। ওকে, আরএনএ এর পুরো নাম কি, রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আরএনএ এর পুরো নাম হলো রাইবো নিউক্লিক অ্যাসিড, মনে রাখবা, রাইবো নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, ডিএনএ কোথায় থাকে, আমরা পড়েছিলাম নিউক্লিয়াসে। আরএনএ মূলত থাকে, মূলত 90% থাকে সাইটোপ্লাজমে, এবং 10% থাকে নিউক্লিয়াসে। তাহলে যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, বলো তো বাবা আরএনএ মূলত থাকে কোথায়, তাহলে আরএনএ থাকে হলো সাইটোপ্লাজমে, আর 10% থাকে কোথায়, মূলত নিউক্লিয়াসে। এর গঠনটাও সেম, এর গঠনেও 3টা অংশ থাকবে, এর গঠনেও 3টা অংশ থাকে। কি কি? 1 নম্বর ক্ষারক, আমরা পড়েছিলাম ক্ষারক। 2 নম্বর সুগার। 3 নম্বর ফসফেট। তাহলে এর গঠনেও 3টা অংশ তোমরা পাবা। তাহলে ক্ষারক, ফসফেট, আর একটা কি আছে, সুগার। এই যে ক্ষারক তোমরা দেখতেছো, এই ক্ষারক কি 4টা। আমরা ডিএনএতে পড়েছিলাম, কি পড়েছিলাম, অ্যাডেনিন। এখানেও থাকে অ্যাডেনিন,
অ্যাডেনিন কি দ্বারা প্রকাশ করছি? এ। ওখানে পড়েছিলাম গুয়ানিন, এখানেও থাকে গুয়ানিন। ওখানে পড়েছিলাম সাইটোসিন, সাইটোসিন, এখানেও থাকে হলো সাইটোসিন। তাহলে এখানে পার্থক্য কি? চতুর্থ নাম্বারটা পার্থক্য, এখানে থাকে ইউরাসিল আর ওখানে ছিল আমাদের থাইমিন, এখানে ইউ থাকে, ওদের থাইমিন থাকে আর এদের ইউরাসিল থাকে, এই আর কোনো পার্থক্য নাই। আর সুগার এখানে থাকে হলো রাইবোজ সুগার, রাইবোজ। ডিএনএতে থাকে ডিঅক্সিরাইবোজ, এখানে রাইবোজ, এটার সংকেত হলো C5H10 ও কত 5, আর ফসফেট মানে তো ফসফেট। এই হলো এদের গঠন। আমরা যদি প্রকারভেদটা দেখি যে আরএনএর কি কি প্রকারভেদ আছে, হ্যাঁ, তাহলে প্রকারভেদটা যদি দেখি, শোনো, যখন তোমরা ইন্টারমিডিয়েটে উঠবা তখন আরএনএর প্রকারভেদ পাবা 5 ধরনের। এখানে তোমাদের প্রকারভেদ আছে মাত্র 3 ধরনের। হ্যাঁ, প্রথমটা আছে হলো বা একটা আছে হলো আরএনএ, আরটা হলো রাইবোসোমাল, ঠিক আছে, রাইবোসোমাল, যে আরএনএটা রাইবোসোমের গঠনে হেল্প করে। 2 নম্বর আছে তোমার এমআরএনএ, এমআরএনএ, এটা হলো মেসেঞ্জার, বার্তা বহন করে, ঠিক আছে। আরেকটা আছে তোমার যে টিআরএনএ, টিআরএনএ, টিতে হলো ট্রান্সফার, পরিবহন করে, ট্রান্সফার আরএনএ। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে, বলো তো বাবা আরএনএ কত ধরনের? আরএনএ কিন্তু 3 ধরনের। ডিএনএর কিন্তু কোনো প্রকারভেদ নাই, কিন্তু আরএনএর প্রকারভেদ আছে। তবে ইন্টারে মনে রাখবা, ইন্টারে কিন্তু আরএনএর প্রকারভেদ 5টা। আরেকটা কথা বলি, এই আরএনএর সংখ্যা বেশি, মোটামুটি 80 থেকে 90%ই হলো আরএনএ, মানে রাইবোসোমাল আরএনএ। তাহলে আরএনএ বলতে মূলত কিন্তু আমরা আরএনএকেই বুঝি বা রাইবোসোমাল আরএনএকেই বুঝি, এবং এটা কিন্তু আকারেও ছোট। আরেকটা কথা তোমাদের বলা দরকার, আরএনএ মূলত এই কাজগুলো করে, হ্যাঁ, রাইবোসোমের কাঠামো গঠন করে, বার্তা বহন করে, ট্রান্সফার করে। কিন্তু ব্যতিক্রমী একটা কাজ আছে, ব্যতিক্রমী কাজ কি ব্যতিক্রমী কাজ? শোনো, যে সকল ভাইরাসে ডিএনএ থাকে না, তাদের আরএনএ বংশগতিতে সহযোগিতা করে, সহায়তা। তার মানে যে সকল ভাইরাসে ডিএনএ থাকবে না, তাদের কি থাকবে? আরএনএ, এবং আরএনএ দ্বারা বংশবিস্তার হবে। ছোট্ট করে কথা বলি, তোমরা শুনেছিলা করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস কিন্তু আরএনএ ভাইরাস। ইন্টারে যখন তোমরা উঠবা তখন সেখানে একটা অধ্যায় আছে অণুজীব, 4র্থ অধ্যায়। এই অণুজীবে বিভিন্ন অণুজীব নিয়ে কথা বলা আছে, তবে মূল অণুজীব হলো ভাইরাস এবং ব্যাকটেরিয়া। তো ভাইরাসে যখন আমরা যাব তখন ভাইরাসের প্রকারভেদ পড়ব, অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে ভাইরাসের প্রকারভেদ করা যায়। তবে সবথেকে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো নিউক্লিক অ্যাসিড অনুযায়ী, যাদের ডিএনএ থাকবে তারা ডিএনএ ভাইরাস, আর যাদের আরএনএ থাকবে তারা আরএনএ ভাইরাস। তো এই আরএনএ ভাইরাসের এদের উদাহরণ হলো করোনা যেহেতু সব থেকে কমন, ঠিক আছে, আমরা শুধু করোনাটাই লিখি, আরও অনেক ভাইরাস আছে, হ্যাঁ, করোনা ভাইরাস। তাহলে এই হলো কাজ। তাহলে ভাইরাস কি করবে? করোনা ভাইরাসের ক্ষেত্রে আরএনএর কাজ কি? এটা হলো বংশ বিস্তারে হেল্প করবে। তাহলে আমরা প্রথম থেকে কতগুলো দেখলাম? নিউক্লিক অ্যাসিড দেখলাম, ডিএনএ দেখলাম, আরএনএ দেখলাম। তাহলে এখন দেখবো আমরা প্রোটিন। শোনো, প্রোটিন জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। প্রোটিন পড়তে গেলে প্রোটিনের সাথে কিন্তু নিউক্লিক অ্যাসিডটাও পড়তে হবে, অ্যামিনো অ্যাসিডটাও পড়তে হবে। আমরা প্রথমে যে জিনিসটা দেখব, প্রোটিন বলতে আমরা কি বুঝি? শোনো, গ্রিক শব্দ প্রোটিওস থেকে প্রোটিন শব্দের উৎপত্তি, যার অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে প্রোটিন শব্দের অর্থ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরেকটা কথা, এই শব্দটা 1838 সালে এই শব্দটা কিন্তু প্রোটিন শব্দ,
প্রোটিন শব্দ প্রথম প্রয়োগ করেন জি মুল্ডার। ঠিক আছে, এটা প্রবর্তন করেন। প্রোটিনের যদি আমরা একটু এক দেখি, যেমন এদের বিভিন্ন এনজাইম তোমরা জানো বিক্রিয়া নির্ধারণ করে এরা, এনজাইম, হরমোন। ঠিক আছে, এরা মূলত প্রোটিন। তাহলে এরা কি করে? বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া নির্ধারণ করে। তাহলে দেখো এদের এনজাইম এবং হরমোনের গঠনে প্রোটিন থাকে, এগুলা মূলত প্রোটিন। তাহলে প্রোটিন কিন্তু যে এনজাইম এবং হরমোন হিসাবে বিক্রিয়াকে বা বিক্রিয়ার গতিকে কিন্তু নির্ধারণ করে। এই প্রোটিন পড়তে গেলে আমাদের যে জিনিসটা দরকার সেটার নাম হলো অ্যামিনো অ্যাসিড। আমি একটু ঠান্ডা মাথায় দেখি যে অ্যামিনো অ্যাসিডটা কেন দরকার। এই যে আমরা প্রোটিন পেলাম, এই প্রোটিনকে যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হলো অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড কতগুলা? অনেকগুলো। আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে অ্যামিনো অ্যাসিডের পলিমার বলা হয় প্রোটিনকে। তার মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয় কি গঠন করবে? প্রোটিন গঠন করবে। এই জন্য অ্যামিনো অ্যাসিডের পলিমার কোনটা? প্রোটিন। এই যে অ্যামিনো অ্যাসিড, আমরা এই অ্যামিনো অ্যাসিডটা খুব ভালো করে জানবো, তার কারণ আছে। এই যে অ্যামিনো অ্যাসিডটা তোমরা দেখতেছো, এর গঠনটা আমাদের দেখা জরুরি। যে এর গঠনটা আমরা কেন দেখব? আমরা উপরে মিশে একবারে গঠনটা দেখাই, তোমরা জাস্ট এখান থেকে দেখো। তাহলে প্রোটিন একটি শব্দ, যে শব্দটা এসেছে মূলত গ্রিক শব্দ প্রোটিওস থেকে, যার অর্থ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমরা দেখছি যে এনজাইম, হরমোন এদের গঠনটা মূলত প্রোটিন, গঠনে প্রোটিন লাগে। আবার প্রোটিনকে ভাঙলে আমরা কি পেয়েছি? অ্যামিনো অ্যাসিড। কতগুলা? অনেকগুলা। তাহলে অ্যামিনো অ্যাসিড হলো অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের যোগফল হলো প্রোটিন। তাহলে অ্যামিনো অ্যাসিডের পলিমার হলো প্রোটিন। এখন আমরা যে জিনিসটা দেখব সেই জিনিসটার নাম হলো যে অ্যামিনো অ্যাসিড। জিনিসটা খুব ভালোভাবে দেখব। আচ্ছা দেখো তো, অ্যামিনো অ্যাসিড আমরা যদি একটু ভালোভাবে দেখি, শোনো ভাই ঠান্ডা মাথায়, তোমাদের দরকার যে অ্যামিনো অ্যাসিডের আমরা একটু প্রকারভেদটা দেখি। অ্যামিনো অ্যাসিডকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, দু প্রকার। প্রথমটার নাম হলো প্রোটিন অ্যামিনো অ্যাসিড। প্রোটিন অ্যামিনো অ্যাসিড প্রোটিন অ্যামিনো অ্যাসিড কারা জানো? যারা প্রোটিন তৈরিতে হেল্প করে। আবার আছে হলো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এরা কারা জানো? এরা হলো প্রোটিন তৈরিতে হেল্প করবে না। তাহলে যে সকল অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে হেল্প করে না তারা হলো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, আর যারা করে তারা হলো প্রোটিন অ্যামিনো অ্যাসিড। আমরা যদি এদের একটু উদাহরণ দেখি, এটার উদাহরণটা যদি দেখি, যেমন অরনিথিন, হেমোসেরিন। এই জিনিসগুলোকে আমরা কি বলেছি? এগুলোকে আমরা বলেছি হলো যে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড, কারণ এরা প্রোটিন গঠনে অংশগ্রহণ করে না। তাহলে প্রোটিন অ্যামিনো অ্যাসিড কারা? অনেকগুলো আছে। প্রোটিন অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হলো 20টা, মনে রাখবা। তাহলে প্রোটিন অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কয়টা? 20টা। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে, বলো তো বাবা যে অ্যামিনো অ্যাসিড কত ধরনের দেখলাম? 2 ধরনের, প্রোটিন অ্যামিনো অ্যাসিড, আরেকটার নাম হলো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এখন যদি আমরা দেখি যে আরেকটু অ্যামিনো অ্যাসিডটা দেখা জরুরি, শোনো ভাই। আবার এই অ্যামিনো অ্যাসিড দুই প্রকার। একটা হলো অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড, আর একটা হলো অনাত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এখন কথা হলো, অত্যাবশ্যকীয় বলতে কি বোঝায়, অনাত্যাবশ্যকীয় বলতে কি বোঝায়? অত্যাবশ্যকীয় মানে হলো এটা হলো এসেনশিয়াল। হ্যাঁ, এসেনশিয়াল। এরা দেহে তৈরি হয় না বা সংশ্লেষিত হয় না। এরা
আর অনাবশ্যকীয় এরা দেহে তৈরি হয়। এখন কথা হলো এটা আবার কি ভাই, মানে এই জিনিসটা একটু ঝামেলা তাই তো, যে ভাই দেহে তৈরি হয় না, এটা আবার কি? শোনো ঠান্ডা মাথায়, এই যে আমরা দেখছি যে 20টা অ্যামিনো অ্যাসিড এরা কি করে, এরা প্রোটিন গঠনে অংশগ্রহণ করে। এই 20টার মধ্যে তোমাদের বই অবশ্য 9টা দেওয়া আছে, এই 20টার মধ্যে 9টাকে অত্যাবশ্যকীয় বলা হয়, অত্যাবশ্যকীয়। তার কারণটা হলো আমি বলি, এরা দেহের ভিতরে তৈরি হয় না, মানে এদেরকে যদি আমরা দেহের ভিতরে পেতে যাই তাহলে অবশ্যই আমাদের বাইরে থেকে খাবারের মাধ্যমে খেতে হবে, মানে প্রোটিন জাতীয় খাবার যদি আমরা খাই তাহলে এই জিনিসটা আমরা পাবো। ঠিক আছে, এই জিনিসটা পাবো। তাহলে এই জিনিসটাকে আমরা কি বলছি, এই জিনিসটাকে আমরা বলছি হলো যে অত্যাবশ্যকীয়, মানে দেহের অভ্যন্তরে তৈরি হবে না। আর অনাবশ্যকীয় কোনটা, এদেরকে খেতে হয় না। হ্যাঁ, আমরা যদি অত্যাবশ্যকীয়গুলো খাই, এই ধরনের খাবার যদি খাই বা এগুলা থেকে পরবর্তী সময় অনাবশ্যকীয় তৈরি হয়। আমরা যে আরেকটা উদাহরণ দিই, ধরো এটা হলো অত্যাবশ্যকীয়টা হলো বউ বা ওয়াইফ, আর অনাবশ্যকীয়টা হলো জিএফ বা গার্লফ্রেন্ড, তাই তো, গার্লফ্রেন্ড। আচ্ছা জিএফ লিখলাম, ঠিক আছে, জিএফ। তাহলে দেখো এটা বউ, একই সাথে এটা বউয়ের ভূমিকা পালন করে, গার্লফ্রেন্ডের ভূমিকা পালন করতে পারে। তাহলে বউ ছাড়া কিন্তু এই ভূমিকাটা পালন করা সম্ভব না। তুমি যদি ওয়াইফ, জিএফ যদি নাও থাকে তারপরে কোনো সমস্যা নেই, বউ দিয়ে তুমি চালাই নিতে পারবা। কিন্তু শুধু জিএফ দিয়ে তো বইয়ের ভূমিকা পালন হবে না, রান্নাবাড়ি করবে না, কাপড় চোপড় ধুবে না, এগুলো তো করবে না। তাহলে বাংলা কথা হলো অত্যাবশ্যকীয় বলতে আমরা বুঝাই যে সকল অ্যামিনো অ্যাসিড দেহের অভ্যন্তরে তৈরি হয় না, বাইরে থেকে খাদ্যের মাধ্যমে যাদেরকে খেতে হয় তারা হলো অত্যাবশ্যকীয়, আর যাদেরকে খেতে হয় না, যারা দেহের অভ্যন্তরে আপনা আপনি তৈরি হয় তারা হলো অনাবশ্যকীয়। তাহলে এদের সংখ্যা কয়টা, এরা 9টা। আর এদের সংখ্যা কয়টা, এরা হলো 11টা। শোনো, যখন তোমরা ইন্টারে উঠবা তখন তোমরা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পাবা হলো 8টা প্রাপ্তবয়স্কদের জন্য, আর বাচ্চাদের জন্য অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হলো 10টা। তাহলে এখন যেহেতু 9টা আছে, কিছু করার নাই, আমরা কিছু অত্যাবশ্যকীয় কিছু নাম দেখি, যেমন লিউসিন, লিউসিন কিছু নাম দেখি আমরা। তারপর হলো মেথিওনিন, মেথিওনিন। তারপর আমরা নাম দেখি হলো মেথিওনিন, আইসো লিউসিন। তারপর আমরা দেখতে পারি ভ্যালিন, ঠিক আছে। ফিনাইল অ্যালানিন, ফিনাইল অ্যালানিন। আচ্ছা আমি ইত্যাদি দিয়ে দিলাম, অ্যালানিন। তাহলে এগুলাকে আমরা বলছিল অত্যাবশ্যকীয়, ঠিক আছে। আরও আছে অত্যাবশ্যকীয়। তাহলে মনে রাখবা, অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হলো যাদেরকে দেহের ভিতরে তৈরি করা সম্ভব না, যাদেরকে খাদ্যের মাধ্যমে খেতে হবে, তারা হলো অত্যাবশ্যকীয়। আর যারা দেহের ভিতরে তৈরি হয় তারা হলো অনাবশ্যকীয়। একটা একটু দেখি, কাপড়টা একটু দাও তো, অনাবশ্যকীয়। এখন আমরা দেখব যে অ্যামিনো অ্যাসিডের গঠন। এর গঠনটা যদি আমরা এইভাবে দেখি যে এর গঠনে মূলত কী কী আছে, দেখো এর সংকেতটা আমরা আগে দেখি যে এন হাইড্রোজেন, হাইড্রোজেন, সি হাইড্রোজেন, আর সি ওএইচ। তাহলে এটা হলো একটা কি অ্যামিনো অ্যাসিড। আমরা জানি প্রোটিন কি, অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের যোগফল। তাহলে এর সাথে যদি আমরা আরেকটা অ্যামিনো অ্যাসিড যোগ করি তাহলে সেম এন হাইড্রোজেন, হাইড্রোজেন, সি হাইড্রোজেন, আর সি ওএইচ। এই তো। তাহলে এখানে কি, এখানে একটা বন্ধন আছে, এই বন্ধনটার নাম হলো পেপটাইড বন্ধন, পেপটাইড, পেপটাইড বন্ধন, ঠিক আছে। এটা হলো পেপটাইড বন্ধন। তো এরা মিলে নতুন একটা অংশ তৈরি করবে যেটার নাম হলো ডাইপেপটাইড। মনে রাখবা, ডাইপেপটাইড। এই জিনিসটা কিভাবে হবে, তাহলে এখানে এন হাইড্রোজেন, হাইড্রোজেন, সি হাইড্রোজেন, আর কি আছে, সি আছে, ও আছে, ও আছে, এন আছে, হাইড্রোজেন, সি এইচ, আর সি ওইস। এই হলো, এটা একটা ডাইপেপটাইড,
তাহলে দেখো ডাইপেপটাইড কোনটা, তাহলে এই যে দুটো অ্যামিনো অ্যাসিড যখন পরস্পরের সাথে যুক্ত হয়েছে তখন সেটা ডাইপেপটাইড। যখন তিনটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, তিনটা অ্যামিনো অ্যাসিড, তখন সেই জিনিসটাকে আমরা বলছি হলো টাইপেপটাইড। যখন এখানে চারটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে তখন সেটাকে আমরা বলছি হলো টেট্রাপেপটাইড। যখন মনে হবে যখন 50 প্লাস অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে তখন উক্ত জিনিসটাকে আমরা বলছি হলো পলিপেপটাইড। তখন এই পলিপেপটাইডকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হলো প্রোটিন। আমরা কি পারতে পারি, প্রোটিন। তাহলে আমরা দেখলাম যে 50 প্লাস অ্যামিনো অ্যাসিড যখন পরস্পরের সাথে যুক্ত হবে তখন এই জিনিসটার নাম হয়ে যাবে পলিপেপটাইড। আর পলিপেপটাইডই কি, প্রোটিন। তোমাদের এখন একটা মাথায় ঝামেলা হতে পারে, ভাই আপনি বললেন 20 ধরনের, এখন আবার বলতেছেন 50টা। শোনো ভাই, বলা হলো এরকম 20টা কি আছে, অ্যামিনো অ্যাসিড আছে, কিন্তু এরা মিলে গঠন করবে কটা অ্যামিনো অ্যাসিড, 50টা। মানে কারো কেউ থাকবে 2 বার, কেউ থাকবে 3 বার, কেউ থাকবে 1 বার। ধরো বলা হলো এক জায়গায় 10 জন মানুষ আসছে, বলা হলো এই 10 জন মানুষ 50 জনের খাবার খাবে। কিভাবে? ধরো 1 ঘন্টা আগে আমরা সবাই 10 জন খেলাম, আবার 1 ঘন্টা পরে দেখলাম আবার 10 জন খেলাম, আবার 1 ঘন্টা পরে দেখবো যে 10 জনের মধ্যে খাচ্ছে 5 জন, আবার 1 ঘন্টা পরে দেখবো 10 জনের মধ্যে খাচ্ছে 4 জন। এরকম করে করে কেউ 3 বার খাবে, কেউ 4 বার খাবে, কেউ 2 বার খাবে, কেউ 1 বার খাবে। টোটাল সংখ্যা হবে কতবার, 50 বার। তো সেম টাইপ এখানে 20টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে এই সংখ্যাটা পরিবর্তিত হবে কয়টা, 50টা। আমার মনে হয় যে তোমরা বুঝে গেছো। তাহলে আমরা এখান থেকে কি দেখলাম, আমরা এখান থেকে দেখতেছি অ্যামিনো অ্যাসিডের গঠনটা দেখলাম, এটা হলো পেপটাইড বন্ধন। আর দুটো অ্যামিনো অ্যাসিড যুক্ত হলে ডাইপেপটাইড। 3টা অ্যামিনো অ্যাসিড যে যুক্ত হয়, এখানে 3টা যুক্ত হতো, ঠিক আছে, এই হাইড্রক্সিলের মধ্যে। আরেকটা কথা বলি, দেখো এদের মধ্যে বন্ধনটা তৈরি হয়েছে কোথায়, এই এখানে এর হাইড্রক্সিল মূলকের সাথে এর কিন্তু হাইড্রোজেনের এই জায়গায় মূলত বন্ধনটা তৈরি হয়েছে। এবং এই বন্ধনটা তৈরি হওয়ার কারণে এক অণু পানি কিন্তু চলে গেছে। দেখো এখানে, দেখো এই যে এখানে দেখো, এখানে কিন্তু টোটাল জায়গাটা ফাঁকা। এখানে কিন্তু একটা কি ছিল, হাইড্রক্সিল মূলক এরকম ছিল, আর এখানে কি ছিল, হাইড্রোজেন ছিল। মানে H2O চলে গেছে। তার চলে যাওয়ার কারণ হলো বন্ধনী তৈরি হয়েছে, আর বন্ধনী তৈরি হতে এক অণু পানি চলে গেছে। এই হলো আমাদের কি দেখলাম আমরা, এটা হলো অ্যামিনো অ্যাসিডের গঠন। তাহলে আমরা দেখতেছি যে প্রোটিন জিনিসটা কি দেখলাম, যে প্রোটিন জিনিসটা হলো অ্যামিনো অ্যাসিডের পলিমার। তাহলে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পরস্পরের সাথে যুক্ত হয়, কি গঠন করে মূলত প্রোটিন। ঠিক আছে। আর একটা কথা বলা দরকার, যে উৎকৃষ্ট মানের জানো প্রোটিন কোথায় পাওয়া যায়? উৎকৃষ্ট মানের প্রোটিন পাওয়া যায় 2টা জায়গায়, একটা হলো দুধে আর একটা হলো ডিমে। মনে রাখবা, দুধ এবং ডিম এই দুটো হলো বেস্ট প্রোটিন। তবে যদি এদের মধ্যে কোনটা বেস্ট বলা হয় তাহলে সেটা হবে ডিম। ডিমে একবার খালি প্রোটিনই পাওয়া যায়, আরও পাওয়া যায় কিন্তু ডিমে প্রোটিন বেশি পাওয়া যায়। আর হ্যাঁ, ডিমে প্রোটিন বেশি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখন কথা হলো উৎকৃষ্ট মানের প্রোটিন পাওয়া যায় ডিমে। এখন আমরা যে জিনিসটা দেখব, যে প্রোটিনের কি কি গুরুত্ব আছে বা প্রোটিনের কি কি কাজ আছে। তাহলে আমরা যদি প্রোটিনের কাজটা একটু দেখি, এক নম্বর কাজ শক্তি সরবরাহ করে। মনে রাখবা, শক্তি সরবরাহ করে। 2 নম্বর শারীরিক বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ। শারীরিক বৃদ্ধি ঘটায় রক্ষণাবেক্ষণ। যদি কারো প্রোটিনের ঘাটতি হয় সে কিন্তু লম্বা হবে না। ঠিক আছে, সে কিন্তু লম্বা হবে না, কারণ শরীরের গঠন হবে না। 3 নম্বর জৈব রাসায়নিক বিক্রিয়া করে। জৈব রাসায়নিক বিক্রিয়া কিভাবে করে? বিভিন্ন হরমোন তৈরি করলো, এনজাইম তৈরি করলো, তাহলে এরা জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটায়। তাহলে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটাতে কার হেল্প লাগবে বলো তো? প্রোটিনের হেল্প লাগবে। আর কি লাগবে এখানে? আরেকটা লাগবে, অ্যান্টিবডি সৃষ্টি করে। অ্যান্টিবডি কিন্তু দেহের কি দেয় বলো তো? প্রতিরক্ষা দেয়। অসুস্থ হলে কি হয়? অসুস্থ হলে দেহে যখন একটা জীবাণু ঢোকে তখন তো আমরা অসুস্থ হয়ে যাই। একটা ঢুকলে হবে না, অনেকগুলো ঢুকলে হবে। এই জিনিসটাকে বলা হয় অ্যান্টিজেন। তখন অ্যান্টিজেনের বিরুদ্ধে আমাদের দেহে একটা প্রতিরক্ষা তৈরি করে, উক্ত জিনিসটার নাম হলো অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি হলো দেহের প্রতিরক্ষা, এবং অ্যান্টিবডি হলো ওয়ান টাইপ অফ প্রোটিন। আর কি বলা যেতে পারে?
দেহের ভিতরে বিভিন্ন যে তরলগুলো আছে সে তরলে অ্যাসিড ও ক্ষারকের ঘনত্ব নিয়ন্ত্রণ করে। অ্যাসিড এবং ক্ষারকের কি নিয়ন্ত্রণ করে? ঘনত্ব নিয়ন্ত্রণ করে। এটাও কিন্তু কার কাজ? এটাও কিন্তু প্রোটিনের কাজ। তাহলে আমরা প্রোটিনও পড়লাম, আমরা অ্যামিনো অ্যাসিডও পড়লাম। এখন আমাদের বাকি থাকলো কোনটা? শুধু লিপিড। তো চলো আমরা একটু লিপিডটা দেখে আসি। লিপিড, তাহলে লিপিড মূলত কি? লিপিড হলো যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত স্নেহ জাতীয় পদার্থ। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দ্বারা গঠিত যে স্নেহ জাতীয় পদার্থটা থাকবে সেটাকে আমরা কি বলছি? আমরা বলছিল লিপিড। এই যে লিপিড শব্দটা আছে এটা একজন জার্মান বিজ্ঞানী ব্লার 1943 সালে প্রথম লিপিড শব্দটি ব্যবহার করেন। লিপিড শব্দের ব্যবহার, তাহলে তোমাদের পরীক্ষা করছিল আসতে পারে ব্লার কোন দেশের বিজ্ঞানী? তাহলে ব্লার হলেন একজন জার্মান বিজ্ঞানী। হ্যাঁ, তিনি হলো জার্মান বিজ্ঞানী, জার্মান। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, কত সালে বলো তো? 1943 সালে। কে প্রথম ব্যবহার করছেন? ব্লার। তোমাদের আরেকটা কথা বলা দরকার, এই যে লিপিড মূলত তেল ও চর্বি হিসাবে জমা থাকে। তেল এবং চর্বি হিসাবে জমা, সেটা উদ্ভিদ দেহ হোক কিংবা সেটা প্রাণী দেহ হোক। তাহলে কি হিসাবে জমা থাকবে? তেল অথবা চর্বি হিসাবে। আরেকটা কথা, যেমন উদ্ভিদের বিভিন্ন অংশে আমরা মূলত তেল চর্বি পাই, স্পেশালি ফল ও বীজে আমরা লিপিড পাই বা লিপিড জমা থাকে। তাহলে এই অংশগুলোই মূলত উদ্ভিদের মেন। হ্যাঁ, যে ফল এবং বীজ, উদ্ভিদের ফলেও লিপিড থাকে, উদ্ভিদের বীজেও থাকে। আমরা যদি বলি লিপিডকে আমরা ভাগ করতে পারি, তাহলে লিপিডকে আমরা ভাগ করতে পারি। আসলেই এই লিপিডকে যদি আমরা ভাগ করি, দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো যে চর্বি, আর আরেকটা হলো তেল। চর্বি কোনটা জানো? 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা কঠিন। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা কঠিন সেটাকে আমরা বলছি হলো চর্বি। আর যেটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল, উক্ত জিনিসটাকে আমরা বলছি হলো তেল। তাহলে আমরা যদি 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, সেখানে যদি ওটা তরলে পরিণত হয় তাহলে সেটা তেল। আর 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত জিনিসটা যদি কঠিন হিসাবে থাকে তাহলে সেটাকে আমরা বলছিল চর্বি। এই যে তোমরা আরেকটা তোমাদের উদাহরণ দিই, একটু তোমরা আশ্চর্য হবা। উদাহরণ যদি বলি, নারিকেল তেল আছে না? নারিকেল তেল আমাদের আম্মারা দেয়, নারিকেল তেল। এই নারিকেল তেল কিন্তু ভাই এটা কিন্তু চর্বি, তেল না। তাহলে এটা কিন্তু চর্বি, কারণ সাধারণ তাপমাত্রায় তোমরা দেখবা শীতকালে পরিবেশের তাপমাত্রা কম থাকে, তখন দেখবা নারিকেল তেল কিন্তু জমে গেছে। আমাদের আম্মারা কিভাবে ব্যবহার করে? ওই নারিকেলের তেল রোদে দেয় অথবা চুলার আঁচে দেয় বা গ্যাসের আঁচে দেয়, দিয়ে দেখবা গলায় ফেলে মাথায় দেয়। তাহলে এই লিপিড কিন্তু নারিকেলের তেল, চর্বি কিন্তু নারকেল তেল। আর সাধারণ ভোজ্য যে তেলগুলো আমরা খাই সেগুলা কিন্তু কি বলে? তেল। এখন যদি আমরা এটার যদি একটু কাজ দেখি যে কি কি কাজ করে, এত কাজ অনেক। শোনো, লিপিডের অনেকগুলো প্রকারভেদ আছে, যেমন ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, লিপোপ্রোটিন। হ্যাঁ, এগুলো বিভিন্ন প্রকারভেদ আছে। তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা এগুলোর প্রকারভেদগুলো ভালোভাবে পড়বা। তবে এগুলোর কাজে আমরা কিছু আলোচনা করব। যেমন লিপোপ্রোটিন জানো লিপোপ্রোটিন মানে কি? লিপিড প্লাস প্রোটিন, ঠিক আছে? এই লিপিড প্লাস প্রোটিন যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা বলছি হলো লিপোপ্রোটিন। এখন কথা হলো, এই লিপোপ্রোটিন কি কাজ করে? আরো দাঁড়াও, আমি নামগুলো লিখি। আরেকটা আছে গ্লাইকোলিপিড।
গ্লাইকোলিপিড মানে কি জানো? কার্বোহাইড্রেট হাইড্রেট প্লাস লিপিড। আরো আছে ফসফোলিপিড। এটা হলো ফসফেট প্লাস লিপিড। তাহলে আমরা এখানে দেখলাম লিপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন, তাহলে আমরা আর কি দেখছি যে ফসফোলিপিড। এটা মূলত শক্তি উৎপাদনে জড়িত, ঠিক আছে। তারপর গ্লাইকোলিপিড হলো, মনে রাখবা, সালোক সংশ্লেষণে সহযোগিতা করে, মূলত সালোক সংশ্লেষণে সহায়তা। তারপর আর কি আছে? ফসফোলিপিডের কাজ কি জানো? এটা কোষঝিল্লির গঠনে হেল্প করে, কোষঝিল্লির গঠনে সহায়তা। আরেকটা কথা বলি, তোমরা মনে রাখবা এই যে লিপিডের আরো কাজ আছে। সেটা হলো এই যে লিপিড আছে না, লিপিড দেখবা যে পাতার উপরে বা পাতার বহি আবরণে বা উপরের দিকে একটা বহি আবরণ তৈরি করে, অতিরিক্ত একটা আস্তরণ তৈরি করে। এর ফলে কি হয়? সেখান থেকে তরল পদার্থ বেরিয়ে যেতে পারে না। ওই জিনিসটাকে বলা হয় পোষ্যধন। যে তরল পদার্থ যদি গাছ থেকে বেরিয়ে যায় তাহলে ওই পদ্ধতিটার নাম হলো পোষ্যধন। তাহলে অতিরিক্ত তরল পদার্থ যাতে বাইরে হতে না পারে, ওই জন্য পাতার উপরে একটা এক্সট্রা একটা আবরণ তৈরি হয়। এতে করে পোষ্যধন মানে পানি বার হওয়াটা কমে যাবে। আরেকটা জিনিস হতে পারে, এতে করে উপরে যদি একটা এক্সট্রা আস্তরণ থাকে, তোমরা দেখবা এতে করে বিভিন্ন অণুজীবের আক্রমণ হয় না, বা ছত্রাকের আক্রমণ থেকে কিন্তু পাতাটা রক্ষা পায়। তোমাদের যদি ছোট্ট করে একটা উদাহরণ দিই, যেমন পেয়ারা গাছের পাতা, তোমরা দেখবা পেয়ারা গাছের পাতার পিছনের প্রান্তে দেখবা যে একটা আস্তরণ তৈরি হয়ে গেছে, সাদা একটা আস্তরণ তৈরি হয়েছে, ঠিক আছে। ওই আস্তরণটাই কিন্তু কিসের আস্তরণ? মমের আস্তরণ, বা ওই আস্তরণটাই কিন্তু কি এই লিপিডের আস্তরণ। ওই আস্তরণটা হওয়ার ফলে কি হবে? যে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে পাতাটা, এবং পোষ্যধন কমে যাবে, মানে গাছ থেকে পানি কম বাড়াবে। তাহলে এই হলো আমাদের লিপিড, এবং এই অধ্যায়টা আমাদের অফিসিয়ালি এখানে শেষ। তারপরে যদি কারো প্রবলেম থাকে যে ভাই আমার এখানে প্রবলেম বা অমুক জায়গায় প্রবলেম, তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা, ঠিক আছে। কমেন্টে জানালে আমি তোমাদের প্রবলেম ইনশাল্লাহ সলভ করবোই, সেটা তোমাদের সাথে কথা বলে হোক বা যেভাবেই হোক, আমি ইনশাল্লাহ প্রবলেম সলভ করবোই। তো ভালো থেকো, সুস্থ থাকো, ভিডিওগুলো একটু ছড়িয়ে দাও ভাই, হ্যাঁ। আল্লাহ হাফেজ।